নমস্কার দর্শক বন্ধুরা, আজকে আবারও ডে 4 এর শেষে, চতুর্থ দিনের শেষে আবারও চলে এলাম। ভেবেছিলাম হয়তো ম্যাচটা আজকে শেষ হয়ে যাবে, এটা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছিল আমাদের ম্যাচের শুরুর লাইভে, কিন্তু তাও হলো না। 35 রান এখনো বাকি ইংল্যান্ডের করা। আর শুধু প্রি শোতে আলোচনা হয়েছিল ওটা ব্যাপার না, কি বলে প্রথম সেশনটা না, সেকেন্ড সেশনটা যেরকম খেললো ইংল্যান্ড, তাতে তো মনে হলো অর্ধেক আরেকটা সেশনে শেষ হয়ে যাবে। সত্যি, তাও এখনো শেষ হলো না। 35 রান এখনো ইংল্যান্ডের বাকি। ইন্ডিয়াকে এখনো 3.5টা উইকেট নিতে হবে। 3.5টা কেন বলছি, কারণ ক্রিস ওকস হয়তো এক হাতে ব্যাট করতে আসবে। হ্যাঁ, তো উইকেট তো গোটাই, উইকেট ধরে অর্ধেক হবে, ও অর্ধেক হাতে ব্যাট করবে। তাই মজা করে বললাম। বাট যাই হোক, হ্যাঁ, কামিং ব্যাক টু দি গেম, আই গেস এরকম সিরিজ আগে কখনো হয়েছে মনে পড়ছে না, যে 5টা টেস্টের সিরিজের 5টা ম্যাচ ইন দ্য রিসেন্ট পাস্ট, না 5টা ম্যাচই 5 দিন গেছে। তো ইট হ্যাজ বিন আ ফ্যান্টাস্টিক ইনক্রেডিবল সিরিজ সো ফার। নিউট্রাল পার্সপেক্টিভ থেকে তো বটেই, বাট উভয় পক্ষেরই দর্শকদের জন্য প্রচুরই হার্ট অ্যাটাক ওয়ালা মুহূর্ত এসছে। বাট বলা যেতে পারে দর্শকদের জন্য হার্ট অ্যাটাক ওয়ালা মুহূর্ত, আর যারা রিপোর্টার তাদের জন্য কিন্তু খুব টাফ। মানে একটা সেশন হাই হাই করে একদিকে চলে যাচ্ছে, আপনি লিখছেন যে বাবারে কি ভালো বল করছে ইন্ডিয়া, অসাধারণ, ওমা হঠাৎ করে একটা ব্যাটার এসে ধাই ধাই করে মেরে দিলে, এবার আপনি কি করবেন, কোনটা লিখবেন, কনটেক্সট পাল্টে গেল। যাই হোক, হ্যাঁ, সেটাই হচ্ছে, এটাই হয়তো টেস্ট ক্রিকেটের মজা। এখানে এই সিরিজটাতে টেস্ট ক্রিকেটের যেই জিতুক সিরিজ, বা সিরিজ যদি ড্র হয়, এর থেকে বেটার অ্যাডভার্টাইজমেন্ট মনে হয় না। আই এগ্রি, হয়তো হয় না। বাট কামিং ব্যাক টু দি এজেন্ডা অফ দিস ভিডিও, যেটা আমরা করে থাকি প্রেস কনফারেন্সের পরে, দুটি দলেরই প্রেস কনফারেন্স শেষ হয়েছে। ইংল্যান্ডের তরফ থেকে এসেছিল আমাদের দুজনেরই ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট প্লেয়ার্স, জো রুট। না, আমি তো বাইরে থেকে দৌড়ে গেছিলাম, ব্যাগ তো এখানে ছিল। বাট ইয়েস, জো রুট এসেছিলেন। আর ইন্ডিয়ার তরফ থেকে মর্নি মর্কেল, হয়তো তিনি তার ইন্ডিয়ার জার্সি পরে শেষ প্রেস কনফারেন্সটা করে নিলেন। বাট জানি না, আচ্ছা যদি ইন্ডিয়া এখন বোলিং করে জিতিয়ে দেয়, তাহলে আবার হয়তো তেনার ব্যাপারটা একটু বাড়বে, এক্সটেন্ড হবে। বাট হয়তো তিনি আন্ডার স্ক্রুটিনি তো অবশ্যই থাকবেন। বাট ইয়েস, জোকস অ্যাপার্ট, কামিং টু দি পয়েন্টার্স, যেটা প্রেস কনফারেন্স দুটো থেকে ছিল। মর্নি মর্কেলটা দিয়ে শুরু করছি। পয়েন্টার ছিল হচ্ছে অফকোর্স আকাশদীপ, প্রসিদ্ধ, সিরাজ অ্যান্ড রুটের উইকেট, বৃষ্টির জন্য ব্রেক। আরেকটা ছিল হচ্ছে সিলেকশন কলস, কারণ মাত্র 3টে সিমার ছিল, স্পিনারদেরকে তুমি বল করাচ্ছই না, সেইখানে করে ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে তো ডেফিনেট কোয়েশ্চেন্স। প্রথমেই আসি প্রসিদ্ধ কৃষ্ণার প্রসঙ্গটাতে, বিকজ প্রসিদ্ধ কৃষ্ণাকে নিয়ে অনেক আলোচনা হয়েছে সিরিজের শুরু থেকে, ভালো খেলছে না, বাদ পড়েন। আবার এখানে পঞ্চম টেস্টে জসপ্রীত বুমরাহ না থাকার দরুন তিনি চান্স পেয়েছেন। খুব যে ভালো কনসিস্টেন্টলি বল করে গেছেন তা না, বাট ক্লাচ উইকেট নিয়ে নিয়েছেন। কি বললেন মর্নি মর্কেল? একদমই, মর্নি মর্কেল এটাই বললেন যে জো রুটের উইকেটটা খুবই ইম্পর্টেন্ট ছিল, এবং উনি বললেন যে দেয়ার ইজ আ সাবস্ট্যান্সিয়াল ইমপ্রুভমেন্ট ইন প্রসেন্ট কৃষ্ণার, যেটা প্রথম টেস্ট থেকে এখন অবধি। এবং ইন্ডিয়ান টিমেরও কোথাও না কোথাও, টিম ম্যানেজমেন্টেরও তার উপর ভরসা বাড়ছে, সে যত এই ইম্পর্টেন্ট স্পেলসগুলো বল করতে পারছে। এটাই মর্নি মর্কেল বললেন। এবং দেখুন, আলটিমেটলি যা হয়ে যাক ম্যাচে, আপনাকে ইংল্যান্ডের ইনিংসের মোস্ট ইম্পর্টেন্ট উইকেট প্রসিদ্ধ কৃষ্ণা দিয়ে দিয়েছে। সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট উইকেট প্রসিদ্ধ কৃষ্ণা দিয়েছে, আর সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট উইকেট যেটা আকাশদীপ নিয়েছিল, হ্যারি ব্রুক লিটারালি থ্রু হিজ উইকেট অ্যাওয়ে। কারণ ওরা দুজনে যতক্ষণ ব্যাট করছিল, পিচটাকে পুরো সেই রবি শাস্ত্রীর মতো ডিল করেছিল, পিচটাকে ইকুয়েশন থেকে বার করে দাও। একদমই তাই। আকাশদীপকে নিয়েও বেশ একটা ইম্পর্টেন্ট কথা বলেছেন। তাকে আকাশদীপকে নিজের বোলারকে ব্যাক করে বলেছেন যে হ্যাঁ, হয়তো নট দ্য বেস্ট ডে অ্যাট অফিস, বাট ও তার সবসময় সুযোগ পেলে তার 100% দিতে চায়। আমার মনে হয় না যে আকাশদীপের বোলিংটা প্রবলেম। আই থিঙ্ক যে জিজ্ঞেস করেছে, সে এটা জিজ্ঞেস করতে চেয়েছে 100% ফিট আছে কিনা আকাশদীপ। কারণ আকাশদীপ কিন্তু আন্ডার আর্ম থ্রো করছিল। আকাশ বেশ কিছুবার টিভিতে দেখা গেছে যে ও নিজের হাতে এখানটা এরকম ভাবে বেশ। আমি তো গতকালই এই কথাটা বলছিলাম যে আকাশদীপ বল করে ঠিক স্টোকস যেমন ওল্ড ট্র্যাফোর্ডে বল করে শোল্ডারটা ধরছিল, আকাশদীপ কালকে কিন্তু শোল্ডার ধরছিল। কিন্তু আজ সকালে যেটা আমি প্রথম ওভারেই
আমার এক বন্ধুকে মেসেজ করেছিলাম যে আকাশদীপ না হাঁটছিল যখন ব্যাকটা শোল্ডারটা খুব স্টিফ দেখা যাচ্ছিল, সেই ক্ষেত্রে এক্সপেক্টই করেছিলাম যে তার পেসে তফাৎ পড়বে, পেসে যথেষ্ট তফাৎ পড়েছে সেটার জন্য। হ্যাঁ, অ্যান্ড শুধু পেসে না, কন্ট্রোলেও মানে অনেকই বল লাইন লেন্থের বাইরে গেছিল আকাশদীপের। একদমই তাই। যখন তোর এখানে একটা টান বা কিছু তো একটা ব্যথা হচ্ছে বা কিছু, বল করা ডিফিকাল্ট। এবং বোধহয় আমি দেখছিলাম টুইটারে আছে, এটা আমি ঠিক শুনিনি, অ্যাপারেন্টলি শুভমান বোধহয় আকাশদীপকে বোলিং এ আনার আগে জিজ্ঞেস করেছিল যে ইনজেকশন নিয়েছে কিনা, মানে পেন কিলার নিয়েছে কিনা। আমি জানি না, আমি নিজে দেখিনি, বাট আমি প্রেস কনফারেন্স রুমে শুনছিলাম যে আকাশ নাকি ওষুধ নিয়ে খেলছে, শুভানন্দাই বলছিল কথাটা। বাট হ্যাঁ, মানে এতদিন ধরে চলছে আমাদের নিজেদেরই মোটামুটি, আমরাই ওষুধ নিয়ে খেলছি বলছি ওষুধ নিয়ে মানে মানে কলকবজি পুরো নড়ে গেছে শরীরের। ওরা তো প্লেয়ার, ওরা এতগুলো ম্যাচ খেলছে, তো বোঝাই যাচ্ছে যে শরীরের ওপর কি টয়েল চলছে। অ্যান্ড 52 দিন, ইটস নট আ ম্যাটার অফ জোক। 52 দিন আমাদের জন্য, ওরা তো তারও আগে থেকে ওরা একদমই বেকেনহাম থেকে আছে, ইয়ে করছে। তাদের মধ্যে বেশ কিছু জন আবার ইন্ডিয়া এর ম্যাচ খেলেছে। একদমই তাই। তো 2 মাসের ওপর ধরে চলছে, তো ইটস নট ইজি। জরুরকে আউট করা অফকোর্স ওয়াজ দ্য রিলিফ, সেটা তো শুনলামই। সিরাজের বোলিং অ্যান্ড ওয়ার্কলোড নিয়ে বেশ কিছু প্রশংসা করেছেন বোলিং কোচ। অ্যান্ড ওয়াই নট, কি খেললো ছেলেটা, মানে জান দেওয়া যাকে বলে। হ্যাঁ, মানে এই সিরাজের প্রশংসা তো উল্টো দিক থেকে জরুরটা করেছে, সেটাও বলবো। দ্যাটস দি বিগার অ্যাচিভমেন্ট, টু বি ভেরি অনেস্ট। মর্নি মর্কেলের বলা যে সিরাজ, এবং মর্নি মর্কেল যেটা বলেছেন ইজ সো টিপিক্যালি সিরাজ। এটা আমার মনে আছে বড়িয়াদাকে আমি ম্যাচের আগে বলেছিলাম যে বিকজ উই ওয়ার হ্যাভিং আ চ্যাট অ্যাবাউট ওয়ার্কলোড এবং সিরাজ কত বল করেছে, তখন বলেছিলাম, তুইও ছিলিস মনে আছে, যে সিরাজ কিন্তু ওয়ার্কলোডের জন্য বসবে না কোনোদিন। এবং সেটাই ঠিক মর্নি মর্কেল বলেছে যে সিরাজকে যখন ওয়ার্কলোডের কথা বলা হয়েছিল, সে বলেছিল আমি খেলতে চাই, আমি জিততে চাই। এবার এইটা শুনে যারা আবার বুমরাকে গালি দিতে যাবেন, ছুটতে যাচ্ছিলেন, আপনারা এক সেকেন্ড একটু ওয়েট করুন। কিন্তু সিরাজের কিন্তু কোনো চোট থেকে রিকাভারি নেই, সুতরাং তার এটা বলা সাজে মানে। বুমরা কিন্তু মানে দুম করে বলে, হ্যাঁ সার্জারি পর থেকে আছে, তো সেটা ডিফারেন্স আছে। এবার আপনারা জান একটু না, মানে বেশ অনেকটাই ডিফারেন্স। হ্যাঁ, এবার যদি গালি দিতে যান সেটা আপনারা প্লিজ দেখে নেবেন, বাট মানে আমি জাস্ট ডিফারেন্সটা বললাম। কিন্তু বেস্ট হচ্ছে যে জরুর যেটা বলেছে যে সিরাজ ইজ আ ভ্যারিয়ার যাকে তুমি নিজের দলে চাও। মানে সিরাজ হচ্ছে সেই যোদ্ধা যে তোমার দল থেকে যাতে যুদ্ধে যাক, দ্যাট মেক্স ইউ ফিল গুড। বিকজ সিরাজের ক্ষেত্রে সবচেয়ে বেস্ট হচ্ছে রোহান, একটা জিনিস তুমি সবসময় জানবে যে সিরাজ নিজের যতটা আছে সবটা দিয়ে মাঠে দিয়ে 10% দেবে ডিএসপি সাহেব, মানে ডিএসপি বলো না, মিয়া ম্যাজিক বলো, ও মিয়া ভাই বলো, ডিএসপি সাহেব বলো, যা ইচ্ছা বলো, সিরাজ ও একদমই তাই। একদম মানে ট্রাই কালারের জন্য নিজের জীবন দিয়ে দেয় ছেলেটা, দারুণ লাগে প্লেয়ারটাকে। বাট আরেকটা জরুর বেশ একটা মজার মন্তব্য করেছেন, বাট সেটা তখন জরুরের প্রেস কনফারেন্সের সময়, ওটা এখন না। সিলেকশন প্রসিডিওর, মানে সিলেকশন নিয়ে একটা মন্তব্য করেছেন মর্নি মার্কেল। 4th সিমারের দিকে একটা, কুলদীপকে সিলেক্ট করতে ভুলে গেছে। এটা যদি ব্যাখ্যা করো ব্যাপারটা। দেখো, মর্নি মর্কেল বলেছে যে হ্যাঁ 3টে সিমার নিয়ে যাওয়াটা, 3-2 সিমার নিয়ে মানে 3টে সিমার 2টো স্পিনার, সেখানে তুমি স্পিনারকে টোটাল বোধহয় 5 ওভার বল করেছে 2 স্পিনার মিলে। এবার আপনি বলতেই পারেন যে এমন তো কিছু টার্ন ছিল না। আরে বাবা, কত টার্ন করবে ইংল্যান্ডের উইকেট, স্কোয়ার টার্ন থোড়ি করবে। ইউ হ্যাভ টু গিভ পিপল দ্য অপরচুনিটি। আর তোমার তো যে অ্যাকচুয়াল স্পিনার, তাকে তুমি একটা চান্স দিলে না। 5টা টেস্ট, 25 দিন খেলা, একটা টেস্টে তুমি চান্স দিতে পারলে না সেই স্পিনারকে। এত নাকি তোমাদের ব্যাটার দরকার। এবং সত্যি কথা বলতে কাল যারা স্পিনার খেলছেও তারা তো স্পিনার না, তারা তো হ্যাঁ মানে ওয়াশিংটন সুন্দর যাও বা ওয়াশিংটন সুন্দরের থেকে তুমি উইকেট এক্সপেক্ট করো। জাডেজা কিন্তু তোমাকে কন্টেন করার জন্য, উইকেট দেওয়ার জন্য না। সেই হিসেবে জাডেজা অনেক নাম্বার অফ ওভার্স বল করেছে, সেই ওয়ার্কলোডটা নিয়েছে, ইকোনমিক্যালি বল করেছে, সেইটাও করেছে, কিন্তু সে তো উইকেট নেবে না। তোমার উইকেট টেকিং স্পিনার হচ্ছে কুলদীপ যাদব। মানে ব্যাপারটা হচ্ছে কুলদীপকে না নিয়ে যে 30-35 রানের যে গ্যাপটা হচ্ছে, সেটা রান কনসিড করে উঠে যাচ্ছে। বরং ওই যদি 25 রান 30 রান কম হয়,
অ্যান্ড কুলদীপ এসে 2-3টে উইকেট নিয়ে নেয়, আই থিঙ্ক ওটা একটু বেটার। একদম আমি একদম মানে এই যে রানস ওভার 20 উইকেটস, 20 রানস ওভার 20 উইকেটস, এটার লজিকটা আমি ঠিক বুঝলাম না। একদমই তাই। আর কি ছিল মর্নিং প্রেস কনফারেন্সে? আই গেস এগুলোই ছিল। হ্যাঁ, আর বলেছে বৃষ্টি আমাদের হাতে বৃষ্টির হ্যাঁ বৃষ্টির প্রশ্ন ছিল যে তোমার কি মনে হয়, বাট এটা তো আমাদের হাতে নেই, কিছু করার নেই। বয়েজ উইল বি রেডি, ডিপ্লোম্যাটিক আনসার যে বয়েজ উইল বি রেডি টু গিভ দেয়ার বেস্ট পরের দিন সকালবেলা, বাট এটা তো বলার কিছু নেই। কামিং টু জো রুট স্পিসি, জো রুট লোকটা দারুণ লাগে আমার, বাট ইয়েস জো রুট ইম্পর্টেন্ট ম্যাচে পারফর্ম করে ভাই, যাই বলো। হ্যাঁ, লেজেন্ড অফ দ্য গেম, লেজেন্ড। আচ্ছা, বাই দ্য ওয়ে জো রুট কিন্তু আজকে একটা রেকর্ড করেছেন, সেটা হচ্ছে দ্য মোস্ট রানস ইন WTC। এটা কোনো বড় ব্যাপার না, জো রুট রান করবে আর রানের রেকর্ড ভাঙবে, এটা কোনো কথা হলো? ফার্স্ট টাইম 6000 রান কেউ টাচ করলো WTC তে, এগুলো বাজে কথা। উনি মানে সচিনের টেস্ট রেকর্ডটা ভাঙতে পারেননি সেটা দেখার, বাট যদি ভাঙতে পারেন আগে সচিন উড বি রিয়েলি হ্যাপি। আরে বাবা, লোকটা খেলে এখন খেলা হয়ে গেছে। আই ডোন্ট থিঙ্ক কোনো প্লেয়ার, আমি এটা অ্যাকচুয়ালি জিজ্ঞেস করেছি অনেক প্লেয়ারকে যে রেকর্ড ভাঙলে কেউ কিরম লাগে। হ্যাঁ, আরেকটা ভাঙতে পারতো, মানে শুভমান গিলের 751 রান ছিল, সুনীল গাভাস্কারের, যদি সানি ভাই বলতে আসছিলাম সরি, সুনীল গাভাস্কার রেকর্ডটা ভাঙতে বলে সুনীল গাভাস্কার নিজেও খুশি হতেন। উনি তো দিয়েছেন, গিফট দিয়েছেন, এবং উনি বলেছিলেন যে আমি গিফটটা এনেছিলাম যে তুমি আমার রেকর্ডটা ভাঙবে বলে, কিন্তু ঠিক আছে মানে ভাঙনি, বাট ইউ হ্যাভ প্লেড ওয়েল। হ্যাভিং সেড দ্যাট, আই থিঙ্ক জো রুটের ক্ষেত্রে দেখো, যদি এখন তুমি ডিসকাস করতে যাও যে জো রুট কতটা ভালো ব্যাটার, তার সিম্পল নমুনা হচ্ছে আজকে যখন ব্যাট করতে এলো ইংল্যান্ড কিন্তু যথেষ্ট টাইট পজিশনে ছিল, এবং জো রুট ব্যাট করতে নেমেই প্রথম বলে একটা সিঙ্গেল নিল, তারপরে আবার যখন স্ট্রাইক পেলো আবার সিঙ্গেল নিল, হি ওয়াজ 3 of 3। এটা কেউ যদি বলে যে ব্যাস বল, একদমই ব্যাস বল না। ব্যাস বল খেললে জো রুটে কি হয় আমরা দেখেছি শুরুতে, হ্যাঁ প্রথম দুটো ম্যাচে। এবং জো রুট খুব সিম্পল একটা কাজ করেছে, যে রান নিয়েছে খুব ভালো, রানিং বিটুইন দ্য উইকেটস এর কথা বলছি। আরেকটা যেটা, এই যে সেন্স অফ আর্জেন্সি, সেই সেন্স অফ আর্জেন্সিটা কিন্তু ইংল্যান্ড টিমের সেকেন্ড ইনিংসের ব্যাটিংয়ের ক্ষেত্রে জো রুট আনলেন। তারপরে হ্যারি ব্রুক অসাধারণ খেলেছে, কিন্তু জো রুট হ্যারি ব্রুক অসাধারণ খেলছে বলে নিজে কোনো পাকামি করেনি, কিন্তু সুন্দর অসাধারণ খেলার সাথে মানে আমাদের প্লেয়ার অনেকে খুব হেল্প করেছে। তুমি দুখানা ক্যাচ মিস করেছো তো কার কি হবে না, আমি অসাধারণ খেলেছে বলছি, কারণ কয়েকটা আউটরেজিয়াস শটস ভালো খেলেছে, ক্লিন হিটিং, অ্যাগ্রেসিভ খেলেছে। না অ্যাগ্রেসিভ খেলেছে মানে অসাধারণ খেলেছে না, আমি বলছি ক্লিন শটস, দ্যাটস মাই পয়েন্ট। হ্যাঁ, অ্যাগ্রেসিভ মানে আমি খুব ওল্ড স্কুল, আমার অ্যাগ্রেসিভ খেললেই আমি হাততালি দেবো এরকম না। হ্যাঁ, ক্লিন শটস খেলেছে, ক্লিন শটস। হ্যাঁ, আর দেখুন মোহাম্মদ সিরাজের ক্যাচের ক্ষেত্রে আমার একটাই জিনিস বলার ছিল, ও যখন ক্যাচও নিচ্ছিল এতটাই বাউন্ডারির কাছে ছিল, হি কুড হ্যাভ ডান নাথিং অ্যাপার্ট ফ্রম দ্য ফ্যাক্ট যদি ছুড়ে দিতে পারতো, আউট হতো না, রান হয়তো বাঁচালো ছিল হয়তো। এরকম ক্যাচ আমরা দেখে থাকি অনেক সময়। না মানে আমি বলছি মানে এটা একটা নোশন আছে যে পেসার্সরা হয়তো ভালো ফিল্ডার্স হয় না, বাট এই টাইপের অনেক একটা নোশন আছে একটা। বাট কে বলছেন এগুলো? এসব কে বলছেন? পেসার্সদের ব্যাপারে একদম বাজে কথা বলবেন না। বাট ইয়েস, অনেক সময় দেখি না যে পড়তে ছুড়ে দিল, আরেকজন ধরে নিল, ওই একটা সিচুয়েশন। মোহাম্মদ সিরাজ এবি ডিভিলিয়ার্স, হ্যাঁ ওটাই বলছি যে অলসো আই থিংক মোহাম্মদ সিরাজ ওয়াজ ভেরি কনফিডেন্ট দ্যাট হি ওয়াজ ইন কন্ট্রোল। মানে ওটা সিরাজ মানে হয় না, এটা সিরাজনেস, যে কনফিডেন্ট। এন্ড এটা কিন্তু আমি অ্যারোগেন্স বলছি না, প্লিজ, আমি বলতে চাইছি যে সিরাজের যেহেতু নিজে 1000% দেয় না, নিজের মনে হয় যে আমি এটা করছি দেশের জন্য করছি, নিশ্চয়ই ঠিক হবে, করতে গিয়ে বেচারা এটা লাগানের রিভার্স ভার্সন হয়ে গেছে। ওখানে ক্যাপ্টেন রাসেলের ক্যাচ ধরে পায়ে লেগে গেছিল বাউন্ডারিতে, এখানে সিরাজের হয়ে গেছে উল্টো দিকে, ইংল্যান্ডের বিরুদ্ধে ভাবা যায়। প্রথম টেস্ট কিন্তু লাগানের ভুবন জিতেছিল ইংল্যান্ডের বিরুদ্ধে, যাই হোক, ফর দিস পুয়ার জোক সরি। অন্যান্য সারাদিন কি বরদাস্ত করতে হয় ভাবছেন তো আপনারা, ঠিকই ধরেছেন, ফাইনালি আপনারা এতদিন বাদে আসল রোহানকে চিনতে পারছেন। এটা আমাকে গত 50 দিন ধরে সহ্য করতে হয়, ঠিক আছে আরো 2 দিন সহ্য করে নেবো, কোনো অসুবিধা নেই। প্রথম এটা আমি বেসিক্যালি একটা মিম ছিল যে যতই টেস্ট হোক প্রথম টেস্ট কিন্তু আমির খান জিতেছিল ইংল্যান্ডের বিরুদ্ধে। বাট যাই হোক, কামিং ব্যাক টু দি প্রেস কনফারেন্স জো রুটের,
এবার আসি সিরাজের প্রসঙ্গটাতে, বিকজ সিরাজকে নিয়ে অনেকক্ষণ কথা হচ্ছিল। সিরাজের ব্যাপারে জরুর যে কথাটা বলে, এই কথাটা আমার অনেকদিন মনে থাকবে। বললেন যে সিরাজের মধ্যে একটা ফেক রাগই ব্যাপার আছে, যেটা একদমই ও না। ও যখনই রাগ দেখায় আমি বুঝতে পারি যে ওটা জোর করে করছে। ও খুবই একটা সুইট ছেলে একটা। এটা তো ঠিক, যতবারই সিরাজের সাথে দেখা হয়েছে সিরাজ কিন্তু খুব ডাউন টু আর্থ, সিরাজ খুব ভালো, ভদ্র, সভ্য এবং কথাবার্তাও খুব নম্র, মানে অভদ্র আমি কাউকেই বলবো না, বাট খুব নম্র। হ্যাঁ কেমন আছো, কি আছে, নর্মাল কথাবার্তা বলে। অ্যাগ্রেসিভ এখন দেখো অনফিল্ড হতে পারে, বাট যদি জরুর বলে থাকে, জরুর অনেকদিন খেলেছে। He has a fake angriness to him, which is absolutely not. Which is absolutely very not. sweet of him. He was not mocking Siraj. মানে খুব ভালোবেসে বলেন, আর এল্ডার ব্রাদার ইয়ে টাইপের। Mutual respect for his opponent. Of course, না বাট যখন এটা বলেছে না, মানে পুরো মনে হচ্ছে হ্যাঁ, যে যেমন ধরো আমি অনেক কথাই বলতে পারি, রোহানের বিষয় বলি না। যে ধরো রোহান কিরম অতিরিক্ত রেগে যায় যখন ওর ঘুম পাচ্ছে, দিয়ে একটা খুব কি হচ্ছে না আমি তোমার এই রুটের পিসিটা বাঁকার চেষ্টা করছি। তো একটা কিরম গম্ভীর মুখ করে, তাহলে পয়েন্টগুলো দেখা, কিরম একটা গম্ভীর মুখ করে রোহান এসে না হবে না, করবো না, একটা ব্যাপার চলে আসে তোর মধ্যে। বেসিক্যালি ও টায়ার্ড হয়ে গেছে, এক্সস্টেড হয়ে গেছে। তখন 2 মিনিটের জন্য ওকে একা ছেড়ে দিলে তারপরে নিজেই আবার চলে আসবে, দিদি চলো। তো ওইরকমই হচ্ছে ফেক, এটা হচ্ছে ফেক রাগ, ওরও হচ্ছে ফেক রাগ। মানে রাগের কথা বলতে জরুর নিজের রাগের কথা বললেন যে ফ্রাস্ট্রেটেড নট টু ফিনিশ দ্য জব। এত করার পরও লোকটা যখন বলছে যে শেষ অবধি থাকতে না পেরে খারাপ লাগছে, তো ইট শোজ দ্য ক্যারেক্টার অফ দ্য পারসন। আমি তো বলবো খারাপ লাগাই উচিত। এবার যদি ইংল্যান্ড হেরে যায় তখন তো বোধহয় জরুর ব্যাট ভেঙে দেবে, বেথেলকে পেটাবে জরুর। আরে হোয়াট ডিড জেকব বেথেল ডু, মানে কাকে আর আমি জিজ্ঞেস করছি, জেকব বেথেল কি একটা জঘন্য খেললো, না বল করলি তুই বাবু, না ব্যাট করলি, কি করলি, ক্যাচও ফেলেছে তুই, সব কি করলি তুই? ওকে ইন্ডিয়ায় পাঠিয়েছিল। হ্যাঁ আরসিবির হয়ে খেলেছে তো, তুই খেল আমনা পরে এবার। বাট জরুর কিন্তু গ্রাহাম থর্পকে নিয়ে খুব সুন্দর একটা ইমোশনাল কথা বললেন, যে এটা কিন্তু আমি আপনাদেরকে বলেছিলাম যে ডে 1-এ যদি রান করতো তাহলে হি উড হ্যাভ ডেডিকেটেড ইট এই সেঞ্চুরিটা। পরে হেলমেটটা খুলে সেই থর্প ব্যান্ড, যেটা আমরা আগের ভিডিওতে পরে করেছিলাম, সেই ভিডিওটা পরে সেলিব্রেট করলেন। ভিডিওটা পরে না, ব্যান্ডটা পরে, যেটা ভিডিও কি করে পড়বে, ওটা পরে তিনি সেলিব্রেট করলেন এন্ড বললেন যে ইমোশনাল মোমেন্ট অবশ্যই, অ্যান্ড হি ইজ সামওয়ান যার আমার পার্সোনাল লাইফে অনেক ভ্যালু আছে, নট অনলি প্রফেশনাল বাট পার্সোনাল লাইফে অনেক ভ্যালু আছে, তাই জন্য। একদমই তাই, এবং এক্সপেক্টেড ছিল, কারণ কোচ, মেন্টর, বন্ধু সবটাই ছিলেন গ্রাহাম থর্প ফর জরুট। ইট ওয়াজ এ সাডেন থিং, মানে আগে আমার মনে আছে আগের বছর জরুটের অলমোস্ট কাঁদো অবস্থা হয়ে গেছিল। ইউনো এইসব সময় ইট রিমাইন্ডস ইউ হাউ মাচ, মানে প্লেয়ার্সদের, স্পেশালি আমাদের দেশে, জানেন তো এই দেশে এটা একটা ফ্রেশ নতুন খুব ভালো ব্যাপার। এই দেশে বলুন, অস্ট্রেলিয়াতে বলুন, প্লেয়ারদের কিন্তু নর্মাল মানুষই মনে করা হয়, আমাদের দেশে প্লেয়ারদেরকে ভগবান বানানো হয়, একদমই তাই। এবং আমরা কখনো কখনো ভুলে যাই যে তারা নর্মাল মানুষ, তাদের ইমোশন থাকতে পারে, তাদের মেন্টাল হেলথ থাকতে পারে, তাদের ফ্যামিলির প্রতি কমিটমেন্টস থাকতে পারে। আমার মনে হয় যে বারংবার আমাদের অন্য দেশ থেকে এই পার্টটা অন্তত শেখা উচিত, যে যেমন জরুরকে এরা সেলিব্রেট করে ঠিক তেমনই কিন্তু দে আন্ডারস্ট্যান্ড দ্যাট প্রবলি, যেটা বলছিলাম। এবং আজকের সেলিব্রেশনের পর আরও বোঝা যাচ্ছে যে ডে ওয়ানই তো না, ডে টুতে কেন জরুর ওয়াজ ইন দ্যাট মাইন্ড স্পেস, কেন জরুর খেপে গেছিল ছোট ছোট কথায়। ইভেন তার কোচ কিন্তু বলেছে, মার্কাস ট্রেসকথিক বলেছিল যে এটা খুব আনলাইক জরুর, কারণ তার সেদিন খুব ইমোশনালি একটা ব্যাপার ছিল। আপনি ভাবুন তো, আর যদি বিরাট কোহলি বা রোহিত শর্মা বা কেউ যদি আমাদের দেশে বলে যে আমার কোচ বা মেন্টর মারা গেছে বলে আমি ইমোশনাল ছিলাম বলে আজকে 100% মাঠে দেওয়ার চেষ্টা করেছি কিন্তু দিতে পারিনি, ছিঁড়ে খেয়ে নেবে সোশ্যাল মিডিয়া তাকে। অনেক রকমের কথা চলবে। সিরাজের ফেক অ্যাংরিনেস তো হলো, ব্রুক প্লেয়ার ইনক্রেডিবল নক, থর্পি গেভ মি সো মাচ, বক্স কামিং টু বক্স লাস্ট অ্যান্ড ফাইনাল টপিক আই গেস এটা হবে আজকে। বললেন যে ইফ নিডেড এক হাতে ব্যাট করবেন। আমরা থ্রোডাউন নিয়েছে,
হি মেনশন পান্ত অ্যাজ ওয়েল, বিকজ বললেন যে আমরা এই ম্যাচে দেখেছি যে এই ম্যাচে মানে এই সিরিজে দেখেছি যে আমাদের অপোনেন্ট টিমের একজন যে ভাঙা পা নিয়ে খেলছে, আমাদেরও একজন আছে যদি দরকার পড়ে সে নিয়ে এক হাত নিয়ে খেলবেন। ইট শোজ দ্য কমিটমেন্ট অফ দি প্লেয়ার্স ফর দ্য কান্ট্রিজ। একদমই তাই। তবে আমি আর ওখানে একটু আগে বসেছিলাম, আমরা জেনারেলি বসে মানে প্রেস কনফারেন্সের লেখাটা আমি কমপ্লিট করি, তারপরে এখানে এসে আমরা ভিডিও করি। তো আমরা শেষ করব হচ্ছে যখন মেলকে জিজ্ঞেস করলাম যে কালকের প্রেডিকশন কি, প্রেডিকশনটা করলো একটু তুমি বলো গল্পটা। মেল হচ্ছে একজন সাংবাদিক, ব্রিটিশ সাংবাদিক। তো জাস্ট আমরা সাংবাদিকদের মধ্যে র্যান্ডামলি জিজ্ঞেস করি যে কি হবে, হাজিরাটা হয় চলে। সো প্রেডিকশন জিজ্ঞেস করেছিলাম আমি। দ্য কোয়েশ্চেন ওয়াজ প্রেডিকশন কি হতে পারে, বলতে জানি না কি হতে পারে, ফর এফ সেক আমি জানি না কি হবে। বাট তিনি তারপর বললেন না, তারপর আই ইনসিস্টেড, আই সেড কি গাট ফিলিং বলো, গাট ফিলিং বলো। হ্যাঁ, গাট ফিলিং বলছেন। আমি বেসিক্যালি চাইছিলাম যাতে বলে যে ইন্ডিয়া জিতবে এখান থেকে মনে হয়, বাট তারপরে উনি যেটা বললেন সেই উত্তরটা বলতে একদম পুরো আর্টিকুলেট ভাবে, যদি এটা হয়ে যায় তো একবার ধরা উচিত ওনাকে। দ্য আনসার ওয়াজ 5 রান বাকি থাকবে, তখন ক্রিস ওকস আসবেন, এক হাতে ব্যাট করবেন, সবাই ঘিরে রেখেছে, একটা বলে সে ওই এক হাত দিয়ে 6 মারবেন। সেটা করতে গিয়ে ইন দ্য প্রসেস তার অন্য হাতটা খুলে মাটিতে, মানে যেটা ইনজিয়ার্ড হ্যান্ড, ওটা খুলে পিচে পড়ে যাবে। তারপরে যখন সেলিব্রেশন চলবে, দূর থেকে লি ফর্টিস দৌড়ে এসে বলবে, এই গেট ইউর এফিং hand off my out the pitch, 2.5 meter off the pitch, 2.5 meter off the pitch। এটা নিয়ে শেষ হবে, মানে ভাবা যায় না। আমি শুনে অবাক। না, আমার মনে হচ্ছে উনি কোথাও না কোথাও হয়তো বলিউডের সঙ্গে কোথাও একটা লিংক আছে। বলিউড না, এটা একদম সাউথ। হ্যাঁ, এটা কিন্তু মানে টলিউড, বাংলা টলিউড না, আমি বলছি টলিউড কলিউড, যেটা সাউথের ফিল্ম ইন্ডাস্ট্রি। একদম। কালকে আপনাদের কি মনে হয় সেইটা হবে? না, অ্যাকচুয়ালি আপনাদের কি মনে হয় যে ইন্ডিয়া জিতবে না ইংল্যান্ড জিতবে? অ্যাডভান্টেজ কার এখন রোহন? অ্যাডভান্টেজ বলা যায় না, মানে আমি বলবো দুদিকে ভাবছি আমি। একটা হচ্ছে ইংল্যান্ডের অ্যাডভান্টেজ, বিকজ 35 রান রোলার নেবে, সকালবেলা রোদ থাকে জেনারেলি, দেখেছি ব্যাটিং এর জন্য আইডিয়াল থাকে। সো হয়তো তারা একটা ওই অ্যাডভান্টেজ থাকবে। যদি 20 রান বেশি থাকতো বলতে হবে অ্যাডভান্টেজ ইন্ডিয়া। উল্টো দিকে ইন্ডিয়ারও যে অ্যাডভান্টেজটা আমি দেখছি সেটা হচ্ছে আজকে কিন্তু সিরাজ অ্যান্ড অল বাকিরা কিন্তু খুবই টায়ার্ড হয়ে গেছিল। তারা কালকে ফ্রেশ মাইন্ডে এসে সিরাজ 70% টায়ার্ড অবস্থার যা বল করলো, ও 100% ফিট হয়ে এসে রাতে ভালো ঘুমিয়ে এসে বল করবে, সেটা কিন্তু ওদের জন্য অতটা ইজি হবে না। অ্যান্ড আজকে ওয়ান অফ দোজ ডেজ যেখানে আকাশদীপ বা যাই হোক, নট দ্য বেস্ট ডেজ অ্যাট অফিস, যেটা আমরা বলে থাকি। হয়তো আজকে তিনি বাড়িকে ভাববেন যে কি ভুল হচ্ছিল, কথা বলবেন কোচের সাথে, কালকে হয়তো একটা অন্য জিনিস দেখতে পারি। তো একটা ব্যাড প্যাচের মোমেন্ট। আরেকটা ব্যাপার আছে। কি আছে? 76.2 ওভার্স হয়েছে, সো 3.4 ওভার্স এ নিউ বল। বলতে যাচ্ছিলাম নতুন বল আসবে, এটা নিয়ে তখনই চর্চা হচ্ছিল। এটা নিয়ে প্রেস বক্সও, মানে প্রেস কনফারেন্স রুমে চর্চা হচ্ছিল যে আর কিছুক্ষণ পরে নতুন বল চলে আসবে। তো দুদিকেরই বলা যেতে পারে। যদি আর 10-15 রান বেশি থাকতো, 35 যদি 50 হতো, তাহলে বলতাম 70% ইন্ডিয়ার চান্স। যেহেতু 35 রান, আমি বলবো 50-50। প্রবলেম কি জানেন তো, যখন আজকে মানে আপনারা কালকে দেখছেন, হ্যাঁ, যখন ডে 4 এ এসেছিলাম, এরকম ভাবে বলি, ফুল কনফিডেন্স নিয়ে এসেছিলাম যে আজকেই ইন্ডিয়া জিতে যাবে, ফুল কনফিডেন্ট ছিলাম। হলো টি অবধি আবার ফুল কনফিডেন্ট হয়ে গেলাম যে ইংল্যান্ড জিতে যাবে। তারপরে যখন উইকেট পড়া শুরু করলো, ওই যে স্পেলটা বল করছিল, আই ওয়াজ কোয়াইট শিওর দ্যাট ইন্ডিয়া উইল পুল থ্রু। কারণ জেমি স্মিথ এবং ওভারটার্ন দুজনে ওয়াজ ক্লুলেস, এবং ক্লুলেস ইন দ্য সেন্স বল তো ক্লুলেস ছিলই, তার সঙ্গে আরেকটা সাইড ছিল যে ওভারটার্ন কোথাও একটা দৌড়ে যাওয়ার চেষ্টা করছিলেন, কোথায় নোবডি নোস, বাট যাচ্ছিলেন। তো সেই ক্ষেত্রে আমার মনে হচ্ছিল যে রান আউট হওয়ার চান্সেস আছে। আর জেমি স্মিথ কিন্তু দৌড়াচ্ছিল খুব জিঞ্জারলি, কারণ দোষ তাকে দেওয়া যায় না, 1100 ওভার কিপিং করেছে, 300-350 তো ডেফিনেট রান করেছেন উনি। এক্স্যাক্ট রান আমি যাই না, এক্ষুনি বলে দিচ্ছি দেখে। মানে
করেছেন, মানে উনি হি হ্যাজ বিন টায়ার্ড, রান করেছেন, আর উইকেট কিপিংটা অতটা সোজা তো না, প্লাস জশটাং ওনাকে যা খাটিয়েছে গত 2 দিনে এদিকে ওদিকে বল করে, মানে উনি হয়তো জশটাংকে এরপরে জশটাংয়ের সঙ্গে কথা বলা বন্ধ করে দেবেন। সরি, ভুল বলেছি, 350 কি বলছি, 434 রানস, নট আ ম্যাটার অফ জোক। তো সেই ক্ষেত্রে জেমি স্মিথকেও খুব টায়ার্ড লাগছিল, ইংল্যান্ডকে কোথাও না কোথাও নার্ভাস লাগছিল। আমার একটাই ভয় যে এই যে মোমেন্টাম কাট হলো, আমাদের বোলারগুলোর ভালো মোমেন্টাম কাট হলো, এবং আমরা আমাদের বোলারের ক্ষেত্রে দেখেছি যখন ভালো বল করছে, যখন বল ল্যান্ড করাতে পারছে না তখন ফুল টসও করে দিচ্ছে দুম করে। আর দ্বিতীয় হচ্ছে যে ইংল্যান্ডের কিন্তু ওভারনাইট নিজেদের সঙ্গে কথা বলে এই নার্ভাসনেসটা কাটাতে পারবে। And the fact that Chris Woakes was in whites ready to bat, I think চাগিয়ে তুলবে। ঠিক যেমন ইন্ডিয়াকে আমার মনে হয় কোথাও না কোথাও চাগিয়ে তুলেছিল ওল্ড ট্র্যাফোর্ডে। পান্থ ব্যাট করতে নামবে, ড্রেসিং রুমে বসে আছে, পান্থের কমিটমেন্ট woke everyone up. I feel Woakes-এর কমিটমেন্ট will wake every single England batters up. আমার মনে হচ্ছে হালকা অ্যাডভান্টেজ ইংল্যান্ড। রোহানের মনে হচ্ছে 50-50, মানে 50 রান থাকলে বলতাম ইন্ডিয়া 70%, 35 দুটো 4 মারলে যেই আপনার 27-এ নেমে আসবে না, খুব খুব চাপের, দুইটা যেই চলে আসবে তখনই মনে হবে। দেখুন আরেকটা ব্যাপার হচ্ছে, পাতি 4 উইকেট বাকি আছে, 10 রান করে করলেই তো উঠে যাবে। খুব ডাইসি একটা সিচুয়েশনে আমার জন্য 50। হ্যাঁ, আমাদের যেটা করতে হবে হচ্ছে জেমি স্মিথের উইকেট নিতে হবে, আর আপনাদের যেটা করতে হবে হচ্ছে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে হবে। রেভ স্পোর্টস ইংলিশ আছে, রেভ স্পোর্টস হিন্দি, রেভ স্পোর্টস বাংলা, কিন্তু রেভ স্পোর্টস বাংলা শুধু নিজেরা সাবস্ক্রাইব করবেন না, পাড়ার সবাইকে বলুন, ফ্ল্যাটের সবাইকে বলুন, বাড়ির সবাইকে বলুন, বন্ধুদেরকে বলুন, চারিদিকে ছড়িয়ে দিন রেভ স্পোর্টস বাংলা। দেখতে থাকুন রেভ স্পোর্টস বাংলা। রোহান আর আমি আশা করি কালকে একটু তাড়াতাড়ি আসবো, ডিসকাশন নিয়ে আসবো কিরমভাবে ইন্ডিয়া সিরিজটাকে ড্র করেছে।